মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তনের রাজনীতি নিয়ে আমরা আসলে বারবারই স্বপ্ন দেখি, এখনো কি সেই পরিবর্তন রাজনীতির ভিতরে কি এসছে, নাকি সেই দোষারোপ কে কি করলো না করলো আগের কি- ধারায় চলছে, এই কিছু জায়গাতেই আমরা আটকে আছি? কিছু না কিছু পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটা কেমনে আমি বোঝা যায় যে এই যে আমরা তিনজন এখানে কথা বলছি, উনি তো বিএনপির একজন নেত্রী, আমিও তো ধরতে গেলে মানে বার্ধক্যের কাছাকাছি চলে গেছি। এই যে একজন তরুণ একজন এমপি বসে আছেন পাশে, কথা বলছেন তো, এবং কথা বলছেন বিভিন্ন টেলিভিশনে আপনি দেখবেন যে হ্যাঁ কথাবার্তা চিল্লাচিল্লি হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, তারপরে আবার তাদের মধ্যে কথা মানে আপনার চা খাওয়া হচ্ছে, এগুলো ভালো দিক। কিন্তু যেই জিনিসগুলো আমরা লক্ষ্য মানে আরও বেশি আশা করতে পারতাম, আপনি ইদানিং লক্ষ্য করেছেন এই যে সিলেটে বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো হয়েছে, অশ্লীল কথাবার্তা, অযাচিত কথাবার্তা, নারী বিদ্বেষ, এই ধরনের জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। আপনার আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, যেটা আপা বলেই ফেলছেন আর কি, আমি এটা বলতে চেয়েছিলাম, যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক কাতারে কেন মাপা হচ্ছে? লীগ যাবে যে পথে, বিএনপি যাবে সে পথে। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করেছে, স্বকীয় রাজনীতি তৈরি করেছে, বাংলাদেশের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি বিএনপি তৈরি করেছে। আমাকে দেখাক ইতিহাসে কে তৈরি করেছে? আর আজকে এনসিপি যে রাজনীতি করছে, অন্য রাজ্যে রাজনীতি করছে, বিএনপির তৈরি করে দেখানো সেই পথটা খুলে দিয়েছিল বলেই এই রাজনীতি করতে পারছে। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখান থেকে আবার একটি বহুদলীয় গণতন্ত্রে ফেরত আনা, বেগম খালেদা জিয়ার সংগ্রাম, এই যে সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, হ্যাঁ এখন সেই সংগ্রামে অন্যরাও ছিল। তবে আমি এটাও ভুলে যাই না যে এরশাদের আমলে কিন্তু জামাত ইসলামও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আবার এটাও আমি মনে করি, স্মরণে আছে যে 1994-96 সালে আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে জামাত ইসলামও জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছে। সেগুলো আমি সাংবাদিকতা করতে গিয়ে আমাকে দেখতে হয়েছে। সুতরাং বিএনপিকে লীগের সাথে তুলনা করাটা, এই ধরনের হাস্যকর কথা বলাটা ঠিক না। আবার একই সাথে এনসিপির যারা নতুন আসছে, তারা যেই জোটেই থাকুক না কেন, আমি অনেককেই লক্ষ্য করি, আমাদের বিএনপিরও অনেককে আমি লক্ষ্য করি, তাদের প্রতি অত্যন্ত ক্রূর মন্তব্য ছুড়ে দেয়। তাদের ব্যাপারে অনেক বিষয় আছে, এদের হয়তো বয়স অনেক কম, অভিজ্ঞতা অনেক কম, এই সমস্ত বিষয়ে তাদের ভুল হতেই পারে, কিন্তু ধরেন তাদের ব্যাপারে অনেক আজে বাজে কথাবার্তা, হাস্যকর কথাবার্তা বা একটা তুচ্ছ তাচ্ছিল্যের যে একটা প্রবণতা, এটা আমি বিএনপির অনেকের মধ্যে আমি নিজেই লক্ষ্য করি, আমাদের সাংবাদিকদের মধ্যে লক্ষ্য করি, মিডিয়ার মধ্যে লক্ষ্য করি। এই জিনিসগুলো দূর করা দরকার। তবে আপনাকে একটা মনে একটা জিনিস কি, যে সরকার চালায়, দায়িত্বটা থাকে হলো তার সবচেয়ে বেশি। সরকার চালাতে গেলে গন্ডারের চামড়া পরে সরকার চালাতে হয়, তার কারণ যে কোনো কিছুতে আপনাকে সবাই সরকারকে গুঁতো দিবে। এখানে ওই পানি পড়লো কেন, ওই রাস্তার মধ্যে শব্দ হলো কেন, সবাই দায়িত্ব দিবে সরকারকে। তো সরকারকে সব সহ্য করতে হয়। আর যারা বিরোধী দলে থাকে তারা চিৎকার চেঁচামেচি করবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে সরকার কখনো এই চিৎকার চেঁচামেচি বা যত কিছুই হোক, কারো গায়ে হাত তোলার এই সংস্কৃতি থেকে সরকারের বেরিয়ে আসা দরকার। নিশ্চয়ই। আতিক মুজাহিদ, আপনারা বিএনপির সাথে লীগের একসাথে মিলায় ফেলছেন, এ ধরনের যে বক্তব্যগুলো বারবার আসছে, সেটা কেন করছেন? দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল কিছু ক্যারেক্টার আছে। সাপোজ ডিনায়াল, স্ট্রেট, শেখ হাসিনা খুব চমৎকার মিথ্যা কথা বলতে পারতো, মানে এমন সুন্দর করে গড়গড় গড়গড় করে মিথ্যা কথা বলে, খুবই সুন্দর বয়ান দিয়ে দিছে। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু চেঞ্জ হয় না। কিছু বিষয় হচ্ছে পলিটিক্যাল ক্যারেক্টার। তো বাংলাদেশের নতুন রাজনীতি, ভাই যেটা নতুন রাজনীতি করতে গেলে যেমন মানুষ গালিগালাও পছন্দ করে না, মাইরও পছন্দ করতেছে না আগের মতো। আপনার যদি কোনো মন্ত্রী যদি অ্যাকাউন্টেবল না হয়, আবার হুমকি থামকি দেয়, সেটা মানুষ পছন্দ করে। মানুষ আর আগের মতো ভয় পায় না। মানে পলিটিশিয়ানদের যে ভয় আতঙ্কে ছিল, সেটা তো কেটে গেছে পুরো জেনারেশনের। এবং যে আন্দোলন করছে সবাই কিন্তু সব দলে আছে, মানে এরকম না যে এক দলের ভিতরে আছে। সুতরাং উইথিন দ্য পার্টি আপনাকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হয়, কারণ আপনার অ্যাকাউন্টেবল করতে হবে। গভর্নমেন্ট, আমরা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট চাই। অ্যাকাউন্টেবল কীভাবে করবেন? আপনি বিরোধী দলে যদি একটা কাজের কথা বলেন, সেটা হচ্ছে সরকারকে অ্যাকাউন্টেবল করা, যে আপনি কেন এই টাকাটা ব্যয় করলেন, কেন আপনি এটা করতেছেন, কেন আপনার মন্ত্রী ফাংশন করতেছে না, আপনি দায়িত্ব নিচ্ছেন কেন, আপনি গ্যাস দিতে পারতেছেন না, আপনি কি জানেন না যে গ্যাস সংকট হবে, কেন আপনি অগ্রিম নিলেন না, কেন মানুষকে তো কষ্ট দিচ্ছেন, দেশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হইতেছে। এখন ইস্যুটা হলো যে আপাপুরা এনসিপি, জামাত সব একসাথে মিলাই দিল আর কি। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের টোনিংটা ডিফারেন্ট কিন্তু আছে। আপনি বলছেন না আমাকে কোনো সমালোচনাই করতে পারবেন না, কেন আপনি সমালোচনা করবেন কেন? সমালোচনা তো হবেই, সমালোচনা মানে সমানভাবে আলোচনা। আপনারা সবসময় একটা টোনিং করেন আর একটা টোনিং ধরেন না। তাহলে আমরা একটা পজিটিভ কথা বললাম, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। আপনার সবসময় যদি আপনার ত্রুস্তুতি গায়, তাহলে আমাদের একটা দল করার দরকার নেই।
তাহলে আমরা কিন্তু গালাগালি গালাগালি শব্দটা কোথায় গালাগালি এই যে করছি? একজন আমি নাম পড়ছি না, উনি যে ভাই, ভাষায় একটা আমি আপনাকে ইয়াং বলি, ছেলে, ভাই আপনি আপনার ওকে এনকাউন্টার আমি বলতেছি না, ডিফেন্সও বলতেছি না। আপনার সালাউদ্দিন সাহেব কি কথা বলতেন বলেন তো? লেজে কুকুর না, কুকুর লেজে না। এটা অন্য আমি বলি ভাই, আমি বলি সালাউদ্দিন কাদের সাহেব আমি সম্মানের সাথে বলতেছি, বাংলাদেশের পলিটিক্যাল আমি ওনাকে খুব ভালো করেই চিনি। পলিটিক্যাল সেটার ছিল না, আমি বলি আপনি না, বলেন। কিন্তু সেই জায়গায় এবারের শেষ ভাষাগুলো করি, আমি নিশ্চয়ই রাশেদের আপনি আমি আপনার কথা শুনবো। আমি বলি রাশেদের কথা বলেন, রাশেদ সাহেব উনি তো মানে সকাল বিকাল আমাদেরকে উড়াই ফেলাই দেয়, এমন সব যা শুনে তাই বলে, মিনিমাম কোনো নেই। এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস, মনে হচ্ছে সবই তার কর্মী বাহিনী এবং এমন আচরণ করে। হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ ইজ। আমি কি বন্ধু, আমি বলি আমি, আপনি যদি বলেন আমি তো জুনিয়র না, আমি তার সিনিয়র অ্যাটলিস্ট, আমি 35 অ্যাটলিস্ট, তার মতো জুনিয়র। আরে বন্ধুর বয়স তো 10 বছর ভাই সিনিয়র। আমি আপা শোনেন, এমপিদের কথা বলতে গেলে অ্যাটলিস্ট তাদেরকে এখন যদি সে সচিব মজা দেয় তাহলে আমি এমপি, তার উপরে আমি আমাকে স্যার বলতে হবে, তাহলে এর কি হবে? আমি এরকম বলতেছি না। আবার শোনেন, পলিটিক্যালি তাকে অ্যাপয়েন্ট করছেন আপনি গালিগালাজ করার জন্য সারাদিন। হ্যাঁ, ভণ্ডবস্তু অমুক তমুক ব্যক্তিদের অ্যাটাক করে। আপনারা কিন্তু কেউ তারা ঠেকাচ্ছেন না। কি আসলে রাশেদ খানকে নিয়োগ করেছে গালিগালা করার জন্য বিরোধী দলকে? এমন এক জায়গা থেকে আমাদের আসলে সময় শেষ, পরিষ্কার। আমাদের আসলে সময় শেষ। আমরা অ্যাডভোকেট পাপিয়ার কাছ থেকে শুনি, বিএনপি কি আসলে রাশেদ খানকে নিয়োগ দিয়েছে বিরোধী দলকে গালিগালাজ করার জন্য? তার আগে আপা বলেন যে এই যে বিদ্যুৎ বিল নিয়ে মানুষকে এরকম ভাবে দেওয়ার দরকার কি, খোঁচা দেওয়ার দরকার কি, উদ্ধত্তপূর্ণ ভাবে খোঁচা দেওয়ার দরকার এখানে কি? ব্যাপার হচ্ছে কি যে ট্রলগুলো প্রথম দিকে করছে এনসিপি বিএনপি কে নিয়ে, মনে করছে যে এটা খুব ভালো করছে। আসলে এনসিপি যে তলাতে তলাতে কোথায় তলায় যাচ্ছে এটা বুঝে উঠতে পারছে না। তারা তো সব বন্ধু বান্ধব, এই নূর রাশেদ এরা তো এখন এসে বয়সে 15 বছর হলেও কি 10 বছরের বড় হলেও 5 বছরের বড় হলেও সে যেহেতু এখন এমপি হয়েছে, রাশেদ এমপি না, স্বাভাবিক তাদের ভিতরে একটা পক্ষ বিপক্ষ জেলাসি থাকতেই পারে, পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ যখন কথা বলে একটা অধিকার নিয়ে বলে। এই যে ভাই যেটা বললেন যে চায়ের সংস্কৃতি, একজন আর একজনের সাথে ভালো কথা বলার সংস্কৃতি, এইটা তো আমি 80 দশকে দেখে আসছি। একজন আর একজনের বিরুদ্ধে বলছি, আবার ওই আমতলাতে যে 1 কাপে 2 কাপ দুজন নিয়ে চুমুক দিয়ে চা খেয়ে চলে আসছি। তো সেইটা আবার 90 দশকে আমরা পাইনি, আর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আবার আওয়ামী লীগ যে 15 বছর ছিল তাদের অপকর্মের কারণে টক শোয়ে যে যুদ্ধাযুদ্ধি হাতাহাতির মতো পরিবেশ উদ্ভব হয়েছে, করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এত অসহনীয় তাদের কর্মকাণ্ড তারপর বক্তব্য। তো সেখানে তো 15 বছর যুদ্ধ করতে হয়েছে, টক শো স্বস্তিভাবে টক শো করতে পারি নাই। তবে এখন ব্যাপার হচ্ছে কি দায়িত্বশীলতার পরিচয় সবাইকে দিতে হবে। আর স্বৈরাচার শুধু বিরোধী সরকারি দল হয় তা না, বাংলাদেশের বর্তমানে বিরোধী দল যা আচরণ করছে, দুদিন পর স্বৈরাচার খেতাবটা তাদের নামের পাশে